ইন্ডিয়ান সয়েল আজকে পড়ানোর বিষয় হচ্ছে ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকা, এই ভারতের মৃত্তিকা নিয়ে যে ভারতের যে সংস্থাটা কাজ করে থাকে তার নাম হচ্ছে আইসিএআর। ঠিক আছে, আইসিএআর। আইসিআর এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ওকে, কি বললাম? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে। সবাই সবাই সেম কথা কেটে কেটে যাচ্ছে। তাহলে বলো, ঠিকঠাক শোনা যাচ্ছে তো? আরে ভাই বলো। তো আইসিএআর, ঠিক আছে, কি বললাম? আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এই আইসিএআর ভারতের মানে এই যদি বলা হয় আইসিএআর এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো তো? এনিওয়ান? ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এগুলো লিখে নাও, এগুলো কাজের জিনিস। পারবে কেউ? মুখে বলো না, আমি কি দেখতে। দিল্লি, হ্যাঁ, নিউ দিল্লি। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। ওকে, এটা এস্টাবলিশড হয় কত সালে? 1953 সালে এই সংস্থাটা প্রতিষ্ঠা হয়। এই আইসিএআর ভারতের ভারতের তো আয়তন বিশাল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশাল আয়তন এবং ভূপ্রকৃতিগত বৈচিত্র্য থাকার কারণে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং এই মাটির শ্রেণীবিভাগের জন্য বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে ভারতের মাটিকে শ্রেণীবিভাগ করে। তো আলটিমেটলি মানে সমগ্র সমস্ত রিসার্চ সেন্টার বা বিভিন্ন কি বলবো ভূগোলবিদ বা হচ্ছে যারা গবেষণা গবেষণা করে মাটি সম্পর্কে, তাদের শ্রেণীবিভাগে সম্মিলিতভাবে আর কি একটা নির্দিষ্ট শ্রেণীবিভাগ সংজ্ঞায়িত করেছে, যেটা আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আইসিএআর। এই আইসিআর ভারতের মাটিকে বিভিন্ন ভাগে মানে মূলত 8টি ভাগে ভাগ করেছে। কতগুলো ভাগে ভাগ করেছে? 8টি ভাগে ভাগ করেছে। এবং ভারত আইসিএআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এগ্রিকালচারাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এগুলো লিখে নেবে। হেডকোয়ার্টার লিখে নেবে, এস্টাবলিশ কত সালে হয় লিখে নেবে। যেহেতু ভারতের, দেখো এই দিকে দেখতে পাচ্ছি মানে হিমালয় পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ, নেপাল, ভুটান, সিকিম, উত্তর পূর্ব ভারত, এই উত্তর পূর্ব অংশটা পাহাড়ি অঞ্চল। তো পাহাড়ি অঞ্চলে ভূমিরূপের উচ্চতা বেশি, ভূমিরূপের উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে যে গাছপালা জন্মায় সেখানকার বৈশিষ্ট্য আলাদা, এবং গাছপালা ভূমিরূপের পার্থক্যের জন্য সেখানে একটা টাইপের মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তার নিচে রয়েছে ভারতের সমতল ভূমি মানে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলে একটা মৃত্তিকা পাওয়া যায়। তার নিচে আমার যদি যাই তাহলে সেটা মালভূমি অঞ্চল পাবো। ঠিক আছে, এই মালভূমি অঞ্চলে আবার ভেরিয়েশন রয়েছে। আবার উপকূলবর্তী অঞ্চলের লবণাক্ত মাটি যেহেতু আছে চারিদিকে বঙ্গোপসাগর আরব সাগর দ্বারা মানে সাগরের বা সমুদ্রের জল দ্বারা পূর্ণ লবণাক্ত মাটি, সেইখানে এই উপকূলীয় অঞ্চলের মাটি আবার আলাদা টাইপ। তো এবার উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল বা হচ্ছে যে বিভিন্ন দ্বীপ অঞ্চল রয়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে ভারতবর্ষের বিশাল আয়তনের জন্য এবং ভূপ্রকৃতিগত, জলবায়ুগত, ক্লাইমেট, রিলিফ এবং হচ্ছে ভেজিটেশন, এই সমস্ত কিছু মাটির এবং ক্লাইমেট তো রয়েছে বলে দিয়েছিলাম, এই সমস্ত কিছু ভারতের ক্লাইমেটিক মানে ক্লাইমেটিক রিজিয়ন, জিওগ্রাফিক্যাল রিজিয়ন অ্যান্ড হচ্ছে ভেজিটেশন, সমস্ত কিছু ভারতের মাটিকে প্রভাব বিস্তার করে বা মাটির ক্যারেক্টারিস্টিক্স, মাটি নির্ধারণে প্রভাবিত করে। এবং বিভিন্ন টাইপের মাটি দেখতে পাওয়া যায়, প্রায় অনেক ধরনের, প্রায় 26টা থেকে 30টার মতো মাটি দেখতে পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সেটাকে শ্রেণীবিভাগ করেছেন। তবে আইসিআর ভারতের মাটিকে 8টি ভাগে ভাগ করেছেন, প্রধান 8টি ভাগে ভাগ করেছেন। এছাড়াও ছোট ছোট প্রায় 26টি উপভাগে বিভক্ত করেছে ভারতের মাটিকে। তো আমাদের এত কিছু পড়তে হবে না, শুধু এই 8টা টাইপের মাটি করলে হয়ে যাবে। 8টা টাইপের মাটির বৈশিষ্ট্য মানে একটু স্পেশালিটি করলে আমাদের হয়ে যাবে। ওকে, তো
আমি যে এখানে ম্যাপটা রেখেছি, সেই ম্যাপটা হচ্ছে কিছু ভারতের যে সয়েল রয়েছে সেই সয়েলের একটু ক্লাসিফিকেশন আইডেন্টিফাই করা হয়েছে, কোথায় কি সয়েল রয়েছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো এবার আইসিআর ভারতের যে মাটিকে কতগুলো ভাগ, কত ভাগে ভাগ করেছেন, 8টি ভাগে, 8টি মেন ভাগে ভাগ করেছেন, সেগুলো আমি বললাম। সেই মাটিগুলো কি কি একটু জেনে নিই। প্রথমে আমি একটু লিখছি, তোমরা লেখো, এখানে লেখা আছে যদিও। আইসিআর ভারতের মাটিকে 8টি ভাগে ভাগ করেছে। প্রথমত পলি মাটি, দেখো, দেখো অ্যালুভিয়াল সয়েল লেখা আছে, দেখো অ্যালুভিয়াল সয়েল, এটাকে বলা হয় পলি মাটি। নাম্বার 2, হ্যাঁ বলো। কি? ন্যাটো ভারতে? কবে বলো তো? কবে বলো তো, এই যে লাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়? আমার তো মনে পড়ছে না। ন্যাটো দ্বারা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ন্যাটোর দ্বারা, ন্যাটোর সদস্য দেশগুলোর এক্সারসাইজ নাকি? ন্যাটোর একটা, ন্যাটোর যে, ও, কি জানি মনে হচ্ছে না, হতে পারে। কত কিছু জানছি, সব ভুলে যাচ্ছি। আরে ওই ওই যে এক্সারসাইজটা না, ওটা হচ্ছে মৌমিতা পাঠিয়েছিস, অনেক ভিডিও পাঠিয়েছি, দুই একটা দেখালাম। চলো দেখো, তো পলি মাটি হলো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, রেড সয়েল, দেখো এখানে লেখা আছে রেড সয়েল, লাল মাটি, লাল মাটি। নাম্বার 3, ব্ল্যাক সয়েল আছে, ল্যাটেরাইট মাটির আছে, ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট, ল্যাটেরাইট মাটি। নাম্বার 4, কৃষ্ণ মাটি, কৃষ্ণ মাটি। আর কি, আর কি মাটি আছে বলো? হ্যাঁ হ্যাঁ, লোহিত, লোহিত মাটি বা লাল মাটি, হ্যাঁ। ল্যাটেরাইট মাটি আলাদা। পর্জল মাটি, ঠিক, পর্জল মাটি। আর বলো, মরু অঞ্চলে মাটি, মরু মাটি। আর পার্বত্য মাটি কি বললে না? আচ্ছা, এই এই না, অত অনেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে অনেকগুলো হয়ে যাচ্ছে তো। 8টা মোট টোটাল, পর্জল বা পার্বত্য মাটি, মরু মাটি, হুম, লবণাক্ত মৃত্তিকা, ঠিক, লবণাক্ত মাটি, লবণাক্ত, না, পর্জল মাটি আর পার্বত্য মাটি কোথায় ওর লিখলাম? আচ্ছা, এটা তো নাম্বার দেওয়া হয়নি, তাই তো, আচ্ছা এটা নাম্বার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পর্জল মাটি বা পার্বত্য মাটি এটা। আর লবণে আরেকটা আছে কি, জলাভূমির মাটি, জলাভূমির মাটি, পিট মাটি যেটাকে বলা হয়। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে মানে মেজর যে এই মাটিগুলো মেজর মাটি, ওকে, মেজর সয়েল ইন ইন্ডিয়া। আচ্ছা, এখানে আমি পিডিএফ এ লিখে দিয়েছি, তবুও আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভারতের যে মাটিগুলো রয়েছে,
এখানে মাটিগুলো একটু দেখো। ডিফারেন্ট টাইপস অফ সয়েল ইন ইন্ডিয়া। ওকে, এগুলো একটু ডিসকাস করে দেওয়া হয়েছে। আমি যেগুলো এখানে বলেছি দেখো, এগুলো এখানে দেওয়া আছে। আইসিআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ভারতের মাটিকে 8টি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। কি কি? প্রথমে দেখো অ্যালুভিয়াল সয়েল অর্থাৎ পলি মাটি। নাম্বার 2 ব্ল্যাক সয়েল অর্থাৎ কৃষ্ণ মাটি, ব্ল্যাক কটন সয়েল মানে কৃষ্ণ মাটি। নাম্বার 3 দেখো রেড সয়েল মাটি, রেড এবং ইয়েলো সয়েল মানে যেটাকে বলা হয় লোহিত মাটি বা লাল মাটি। হ্যাঁ, আচ্ছা। নেক্সট হচ্ছে ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট মাটি। নেক্সট দেখো 5 নম্বর মাউন্টেন মাটি অর্থাৎ পার্বত্য অঞ্চলের মাটি বা ফরেস্ট সয়েল বলা হয়, যেটাকে পর্জল মাটি বলা হয়। এই পর্জল মাটি ফরেস্ট বা পার্বত্য অঞ্চলে এই মাটি জন্মায়। নাম্বার 6 এরিড বা ডেজার্ট সয়েল অর্থাৎ মরু অঞ্চলের মাটি, মরু মাটি। নাম্বার 7 স্যালাইন বা অ্যালকাইলাইন মাটি অর্থাৎ যেটাকে বলা হয় ক্ষারকীয় মাটি বা লবণাক্ত মাটি, লবণাক্ত মাটি বা ক্ষারকীয় মাটি বলা হয়। নাম্বার 8 পিট বা মার্সি মার্সি সয়েল, ওকে, অর্থাৎ পিট মাটি বলা হয় যাকে। ওকে, অ্যাজ মেনশন বিফোর। আচ্ছা, 8 ক্যাটাগরিতে ভাগ করা হয়। এছাড়া আরো অনেক ভাগে ভাগ করা হয়। এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে মাটি পাওয়া যায়, ঠিক আছে, সেই মাটিগুলোর একটু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের একটু পড়তে হবে। ওকে, বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে। এই যে 8টা সয়েল রয়েছে, এই 8টা সয়েলের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, কোথায় পাওয়া যায়, কত পরিমাণে পাওয়া যায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, সেগুলো একটু জানতে হবে। ওকে, দেখো এখানে আমি অ্যালুভিয়াল সয়েল মানে পুরোটাই রয়েছে, একটু তোমরা একটু দেখে নেবে। তবে আমি মুখে যেগুলো বলছি সেগুলো একটু শুনে নাও, ঠিক আছে। আমি পিডিএফ দেখে পড়াতে পারি না, এই ধরে ধরে পড়াবো। এখানে সব আছে, ঠিক আছে, এখানে সব আছে। এখানে ইট কভার 46%, এটা ভুল আছে, এটা 46 হবে, 46% আছে, 40% আছে, এটা ভুল আছে। তো যাই হোক, দেখো এই অ্যালুভিয়াল সয়েলটা বা পলি মাটি কোথায় দেখতে পাওয়া যায়? এই পলি মাটি সাধারণত এই আমাদের নর্থ যে প্লেন রয়েছে অর্থাৎ উত্তর ভারতের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, গঙ্গা এবং ব্রহ্মপুত্র তীর, গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র। দেখো এই অ্যালুভিয়াল সয়েলটা কোথায় দেখতে পাওয়া যায়? অ্যালুভিয়াল সয়েল মিন্স হচ্ছে কি পলি মাটি। এই পলি মাটি আমাদের এই যে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে রিজিয়ান রয়েছে, সমতল অঞ্চল রয়েছে, এখানে পলি মাটি দেখতে পাওয়া যায়। এবং এই পলি মাটি ভারতবর্ষে সব থেকে বেশি পাওয়া যায়, সব থেকে বেশি পরিমাণে মাটি হলো পলি মাটি, এটাকে প্রধান মাটি বলা হয়। ওকে, তাহলে এটা কোথায় দেখতে পাওয়া যায়? রিজিয়ানটা কোথায়? সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র তীরবর্তী এবং দক্ষিণ ভারতের যে সমস্ত নদীগুলো আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলোর যে অববাহিকা মানে বেসিন এরিয়া, সেই বেসিন এরিয়াতে এই পলিমাটি দেখতে পাওয়া যায়। এবং ভারতে এর পরিমাণ 46%। কি বললাম? ভারতে এর পরিমাণ অর্থাৎ এই মাটির পরিমাণ 46%, 46% অঞ্চলে এই পলিমাটি পাওয়া যায়। এবং এই পলিমাটির উৎপত্তি কিভাবে হলো, এটা যদি আমরা যদি মানে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে ভারতবর্ষের যে নদীগুলো প্রবাহিত হয়েছে, সেই নদী অর্থাৎ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই সব নদীগুলোর পলি মানে নদী বাহিত পলি, কাদা, এগুলো সঞ্চয়ের ফলে এই সমভূমিটা তৈরি হয়েছে। এই যে আমরা এখন বাস করি দক্ষিণ 24 পরগনা বা এই ডেল্টা এরিয়াতে, অর্থাৎ বদ্বীপ রিজিয়নে, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বদ্বীপ রিজিয়ন কেবলমাত্র দক্ষিণ 24 পরগনা আছে, তা কিন্তু নয়। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, বলতো, তাই তো? কি হবে? আর কতদূর পর্যন্ত বিস্তৃত বলতো ডেল্টা রিজিয়ন ভারতবর্ষের, এই পশ্চিমবঙ্গের ডেল্টা রিজিয়ন কতদূর পর্যন্ত বিস্তৃত বলো, এনিওয়ান? হ্যাঁ, একদম। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে কিন্তু শুরু হচ্ছে এই বদ্বীপটা। এই বদ্বীপগুলোকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ডেল্টা রিজিয়ন রয়েছে, ডেল্টা রিজিয়নকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৃত বদ্বীপ, আর একটা পরিণত বদ্বীপ, আর একটা সক্রিয় বদ্বীপ।
মানে মৃত বদ্বীপ মানে যেগুলো, যে সমস্ত অঞ্চলে বদ্বীপ মানে গঠনের কাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, যেমন মুর্শিদাবাদ, তারপরে মালদা, মালদা না সরি, মুর্শিদাবাদ, তারপরে নিচে ধরো হুগলি, আহ, আর কি, হুগলি, হ্যাঁ হুগলি কলকাতা পরিণত। তাহলে এর উপরে কি আছে, আমাদের মুর্শিদাবাদের নিচে কি আছে, নদিয়া, নদিয়া, এগুলো হচ্ছে পরিণত মাটি, মৃত, সরি হ্যাঁ মৃত। আর হুগলি আর কলকাতা হচ্ছে পরিণত। আর সক্রিয় হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সক্রিয় বদ্বীপের মধ্যে পড়ছে। তো এই রিজিয়ন গুলো অ্যাকচুয়ালি, আমরা এই যে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, এগুলো কিন্তু আগে কিন্তু সেই আগে আমরা পড়তাম না, সেই তমলুক, তমলুক হচ্ছে বা তাম্রলিপ্ত, এটা বন্দর। এই তাম্রলিপ্ত হচ্ছে এক তখন সমুদ্রের কাছাকাছি ছিল, কিন্তু এখন অনেক ল্যান্ডে, ইনল্যান্ডে রয়েছে, কিন্তু আগে কিন্তু সমুদ্রের কাছাকাছি ছিল। ঠিক আছে, ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে তাম্রলিপ্ত, যেটা মেদিনীপুরে অবস্থিত। তমলুক, যেখানে ডালিয়া থাকে। কিন্তু এখন কিন্তু এই অঞ্চলে পুরো পলি জমি জমে একদম বিশাল ল্যান্ড হয়ে গেছে। আমরা বুঝতে পারি না এত, তমলুক কতটা ভেতরে, তাহলে এত ভেতরে কি করে বন্দর থাকতে পারে? এগুলো সবই পলি জমে জমে তৈরি হয়েছে, মানে পলি জমে গিয়ে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আজ এখন যেটা বঙ্গোপসাগরের যে সমস্ত সাগর আইল্যান্ড, সাগর আইল্যান্ড, এই আইল্যান্ডে কন্টিনিউয়াস বদ্বীপ তৈরি হচ্ছে, হতে 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 নতুন বদ্বীপ তৈরি হচ্ছে। ফলে কি হচ্ছে, রিজিয়ন ল্যান্ডের পরিমাণ বাড়ছে, পরিসঞ্চয় হচ্ছে, ল্যান্ডের পরিমাণ বাড়ছে। ঠিক আছে, আরো 100 বছর বা 200 বছর পর অনেকে এখন যারা মানে আবহাওয়াবিদ, তারা বলছে যে এই সমস্ত অঞ্চলগুলো সমুদ্রের জলে মানে চলে যাবে, কারণ যে হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই অঞ্চলগুলো ডুবে যাবে। ডুবে গেলে কলকাতা বা উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবে যাবে, এটা হতে পারে। আরো একটা অন্যভাবে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু কন্টিনিউয়াস বদ্বীপ তৈরি হচ্ছে। তাহলে বদ্বীপ তৈরি হচ্ছে, হতে 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 এই অঞ্চলগুলো আস্তে আস্তে তো মানে আস্তে আস্তে বদ্বীপ তৈরি হয়ে যাবে। তখন এই অঞ্চলগুলো তো ল্যান্ডে পরিণত হয়ে যাবে, তাই না? অন্যভাবে যদি আমি বলি বলি মানে আমরা যদি জিওগ্রাফিক্যাল যে কনসেপ্ট দিয়ে ভাবি, আইসোস্ট্যাসি যদি কনসেপ্ট মানে কনসেপ্ট দিই, তাহলে কিন্তু এই অঞ্চলগুলো আস্তে আস্তে নতুন নতুন করে বদ্বীপ তৈরি হবে বা রিজিয়ন তৈরি হবে। ঠিক আছে, তো যাই হোক, যেটা এতদিন ধরে হয়ে এসছে। আচ্ছা, তাহলে এই রকম ভাবে পলি সঞ্চিত হয়ে এই বদ্বীপগুলো মানে এই মানে পলি মাটিগুলো তৈরি হয়। এবারে যদি আমি বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে, বৈশিষ্ট্য কি, এই মাটিটা খুবই উর্বর মাটি, যে কারণে ফসফরাস, পটাশ বা সমৃদ্ধ হওয়ার কারণে, নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার কারণে এই মাটি উর্বর প্রকৃতির হয়, এবং এই উর্বর প্রকৃতি হওয়ার কারণে এখানে ধান থেকে শুরু করে সমস্ত ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে জন্মায়, এবং প্রতি বছর এখানে কি হচ্ছে, নতুন নতুন পলি সঞ্চিত হয় বলে এই অঞ্চলটা অপেক্ষাকৃত উর্বর। বন্যায় ভেসে যায় এবং নতুন পলি সঞ্চিত হয়, পরিসঞ্চিত হয়ে এই উর্বর মাটিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। ঠিক আছে, অর্থাৎ এটা যদি বলা হয়, এটা একটা অপরিণত মাটি। পলি মাটি যদি বলা হয় একটা অপরিণত মাটি। কেন অপরিণত মাটি বলা হয়? কারণ এই মাটি কন্টিনিউয়াস এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় বলে এটাকে অপরিণত মাটি বলা হয়। ঠিক আছে, আর এই মাটিতে কি চাষ হয় আমরা প্রত্যেকেই জানি, এর গুরুত্ব খুবই মানে অনেক বেশি গুরুত্ব। কেন? কারণ এখানে ধান থেকে শুরু করে, গম থেকে শুরু করে, সমস্ত শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছু এই মাটিতে উৎপন্ন হয়। তাই ইকোনমিক দিক থেকে এই পলি মাটি খুবই মানে মানে খুবই ভালো আর কি, অর্থনীতিকে মজবুত করে এই পলি মাটি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে কিন্তু এই যেগুলো বললাম সবই এখানে আছে। ওকে, এগুলো সবই এখানে আছে, একটু দেখে নেবে। আচ্ছা, খাদার আর ভাঙ্গার এখানে একটু লেখা আছে, আমি এই দুটো জিনিসটা বলি, খাদার আর ভাঙ্গারটা কি। দেখো, খাদার আর ভাঙ্গারটা কি, খাদার মানে হচ্ছে যে নদী প্রবাহিত হচ্ছে, নদীর, তোমরা নদীর পাশে থাকো, অনেকে থাকো, তো নদী, দেখো নদীর তীরবর্তী যে সমস্ত রিজিয়ন গুলো আছে, এই রিজিয়ন গুলোতে কি হয়, প্রতি বছর বন্যা হয়। বন্যা হয় আমরা বুঝতে পারি না, ঠিক আছে, মানে বর্ষাকালে নদীর জল চলে আসে উপকূলবর্তী অঞ্চলে, যে ধান চাষ হয় বা বর্ষার সময় ডুবে যায়। এই যে এই বছরে বর্ষাতে পুরো মানে ডুবে গেছিল না তোমাদের, কেউ আছে এখানে যে তোমাদের এই অঞ্চলগুলো ডুবে গেছিল, মানে মেদিনীপুরে ডুবে গেছিল, মেদিনীপুরে সেই পাঁশকুড়া টাশকুড়া সেই রেল স্টেশন গুলো ডুবে গেছিল, তাই না? হ্যাঁ কি না বলো?
ডালিয়া ওখানে শহরে থাকে বুঝতে পারে কিন্তু এই পাঁশকুড়া তারপরে আর কি কি বলো কোন কোন রিজিয়ন ডুবে গেছিল শুধু ওইটুকা শুধু আচ্ছা আচ্ছা নদীর বাঁধ ভেঙে গেছিল হ্যাঁ নদীর বাঁধ ভেঙে গেছিল দেখো নদীর বাঁধ ভেঙে গেছিল মানে এত এত জল হয়ে গেছিল নদীর বাঁধ ভেঙে এই পুরো অঞ্চলগুলো ডুবে গেছিল তো নদী কেন বাঁধ ভাঙলো কারণ হচ্ছে এইরকম ভাবে কিন্তু প্রতি বছর হয়ে থাকে বন্যা হয়ে যায় বন্যা হয়ে গেলে কি হবে এই নদীর জলগুলো এই বিস্তীর্ণ অঞ্চলে চাপা পড়ে যায় মানে এবং এই পলি বা এই নুড়ি কাকর এই অঞ্চলে জমা হয়ে যায় তাহলে এই যে নদীর তীরবর্তী এই অঞ্চলগুলোতে প্রতি বছর কি হচ্ছে পলি সঞ্চিত হচ্ছে পলি সঞ্চিত হচ্ছে ফলে কি হয় এই অঞ্চলগুলোতে এই অঞ্চলগুলো খুবই উর্বর প্রকৃতির ওকে অর্থাৎ নদীর তীরবর্তী অর্থাৎ পাশের অঞ্চলগুলোতে প্রতি বছর বন্যার ফলে এই নদীর নতুন পলি সঞ্চিত হয় এবং নতুন পলি সঞ্চিত হয় বলে এই নতুন পলিমাটিকে পলিমাটি গঠিত রিজিয়নকে বলা হয় খাদার ক্ষয়াকার দয়াকার র খাদার ওকে তো খাদারগুলো এই অঞ্চলগুলো উর্বর প্রকৃতি অর্থাৎ এই মাটিটা নবীন নতুন অর্থাৎ নতুন পলিমাটিকে খাদার বলা হয় সহজ বাংলা ভাষায় আর প্রাচীন পলিমাটি মানে কি এই নদী তীরবর্তী অঞ্চল থেকে দূরে মানে এই অঞ্চলগুলোতে কি হয় আচ্ছা এটা নদী কিন্তু হ্যাঁ এই অঞ্চলগুলোতে কি হয় বর্ষার জল বা বন্যার জল পৌঁছাতে পারে না তাহলে পৌঁছাতে না পারলে কি হবে স্বাভাবিকভাবে এখানে পলি যাবে না পলি না গেলে কি হবে এখানে একটা অনুর্বর প্রকৃতির রিজিয়ন থাকবে তাই না এখানে অতটা ফসল উৎপাদন হবে না অর্থাৎ প্রাচীন পলিমাটি বহু বছর আগে হয়তো এই অঞ্চলে বর্ষা হয়েছে বা বন্যা হয়েছে হয়তো তখনই তৈরি হয়েছে কিন্তু প্রতি বছর এখানে পলি সঞ্চিত হয় না তাহলে নদীর নদীর না নদীর গতিপথ অতি সহজে তো নদীর গতিপথ পরিবর্তন হয় না হ্যাঁ নিম্ন প্রবাহে হ্যাঁ সেটা মানে অ্যাকচুয়ালি নদীর তীরবর্তী যে সমস্ত অঞ্চলগুলোতে যে নবীন পলিমাটি সঞ্চিত হয় সেটা খাদা এবারে এবার তুমি যদি বলো যে এই অঞ্চলে হঠাৎ করে আমি যদি এখান থেকে নদী পাঠিয়ে দিই বা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় তুমি যেটা বললে হবে এবারে এইখানে প্রাচীন পলিমাটি ছিল এখান থেকে যদি গতিপথ পরিবর্তন হয়ে যায় তাহলে এই অঞ্চলে আবার বন্যা হবে এখানে হবে অসুবিধা নেই কিন্তু এটা খুবই মানে কম হয় রেয়ার হয় না বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা এবারে প্রাচীন পলিমাটিকে খাদার বলা হয় ঠিক আছে এই খাদার না ভাঙ্গার ভয়াকার একার ভাঙ্গার আর এটা নদী আচ্ছা আর এটা কি নতুন নতুন পলিমাটিকে কি বলে খাদার ক্ষয়াকার দয়াকার খাদার আর এটা প্রাচীন এটা ভাঙ্গার বোঝা গেল চলো তাহলে প্রাচীন পলিমাটি এবং নবীন পলিমাটি ক্লিয়ার হয়েছে ওকে খাদার ইজ এ নিউ অ্যালুভিয়াল সয়েল ফ্লাড প্লেন এরিয়াতে পাওয়া যায় মানে যেখানে বন্যা হয় সেই সমস্ত অঞ্চলে অ্যান্ড ভাঙ্গার হচ্ছে কি ওল্ড অ্যালুভিয়াল সয়েল ঠিক আছে যেখানে হচ্ছে অর্থাৎ প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয় ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এবং এই মাটিটা অপেক্ষাকৃত মোর লোয়াম অ্যান্ড হচ্ছে ক্লে মানে কাদা গঠিত মাটি আর কি মিডিল গাঙ্গেয় প্ল্যানে দেখা যায় ব্রহ্মপুত্র রিজিয়নে দেখা যায় এবং অ্যালুভিয়াল সয়েল আর ইনিশিয়ালি কি ধরনের কাল্টিভেটেড হয় হুইট মাইজ সুগার ক্যান হচ্ছে পালস ইটিসি অয়েল ইটিসি এই সমস্ত জিনিসগুলো উৎপাদন হয় এই অ্যালুভিয়াল সয়েলে ওকে এরপরে যে সয়েলটা পড়বো সেটা হচ্ছে কি সয়েল এটা রেড সয়েল অর্থাৎ লাল মাটি এটা এত ছোট করা আছে ওকে ঠিক আছে এটা দেখে নেব আমি দেখতে পাচ্ছি না আমি ম্যাপে চলে যাই এবারে লাল মাটি এই লাল মাটিটা কোথায় দেখা যায় লাল মাটি বা যেটাকে বলা হয় মানে কি বেশ বলে লোহিত মাটি ঠিক আছে দেখো ল্যাটেরাইট মাটি আছে আর রেড সয়েল আছে রেড সয়েলটা কোথায় দেখা যায় দেখো এই অঞ্চলগুলো দেখো উড়িষ্যা ঝাড়খণ্ড
তারপরে ধরো ছত্তিশগড়, মানে এই যে সেডি রিজিয়ন গুলো রয়েছে এইগুলো হচ্ছে কি রেড সয়েল, এগুলো কি রেড সয়েল। আচ্ছা বলো তো আমাকে একটা কথা বলো, উত্তর দাও, রেড সয়েল বেশি আছে না ল্যাটেরাইট সয়েল বেশি আছে ইন্ডিয়াতে? সাহেলি বলছে। হ্যাঁ বল। হ্যাঁ, রেড সয়েল বেশি আছে, ঠিক আছে, মানে লাল মাটি বেশি আছে, এই লাল মাটি সব থেকে বেশি আছে। কত পার্সেন্ট? প্রায় 10.6% বা 10%-এর মতো ল্যাটেরাইট মাটি, এই লাল মাটি আছে, এবং ল্যাটেরাইট মাটি আছে 8%। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ চলো লেখো। আচ্ছা একটু বলে দিই তারপরে লিখে নেবে। পলিমাটিগুলো লিখে নিয়েছো। এই কোন কোন রিজিয়নে এই ল্যাটেরাইট মাটি দেখা যায়, এই ল্যাটেরাইট সরি লাল মাটি, হেডিং করো লাল মাটি। তোমরা খাতায় লেখো, আমি বলছি আর খাতায় লেখো, আমি মানে নাহলে কি হবে পরে লিখতে, আমি পিডিএফটা দিয়ে দেবো, অসুবিধা নেই, ওখান থেকে তোমরা লিখে নেবে, কিন্তু আমার মনে হয় যেরকম ভাবে প্রতিদিন তোমরা লেখো সেরকম ভাবে লিখবে, ওকে, তাহলে আর সুবিধা হবে। তো লাল মাটি কোথায় দেখা যায় ভারতবর্ষে, লিখে নাও, ভারতবর্ষে প্রায় 40 না 10.6% অঞ্চলে এই লাল মাটি দেখা যায়। হয়েছে। কোথায় কোথায় দেখা যায় লেখো। আমাদের দক্ষিণ ভারত থেকে যদি আমি শুরু করি, দক্ষিণ ভারতের তামিলনাড়ু, দেখো এই তামিলনাড়ু, ঠিক আছে, কর্ণাটক এবং কেরালার কিছু অংশ, তামিলনাড়ু লেখো, শুধু তামিলনাড়ু। তারপর লেখো অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ। তারপর লেখো ছত্তিশগড়, ওড়িশা, আহ মধ্যপ্রদেশে সামান্য একটু গেছে, মধ্যপ্রদেশে এমপি সামান্য একটু অংশ, এই অঞ্চলে দেখা যায় লাল মাটি। এবং এখানেও দেখো পশ্চিমবঙ্গের মধ্যেও চলে গেছে, ঢুকে গেছে কিছুটা, দেখো পশ্চিমবঙ্গের মধ্যে, মানে পুরুলিয়া, কোথায় কোথায় দেখা যায় লাল মাটি, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলে লাল মাটি দেখা যায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গ। দেবদিতা তোমার বাড়ি কোথায়? হুগলিতে, তার মানে তোমরা কি মাটিতে থাকো বলো, তোমাদের এখানে কি মাটি পাওয়া যায়? পলি মাটি। আচ্ছা, নেক্সট হচ্ছে চয়নিকা, কোথায় বাড়ি? হুগলি, তোমারও পলি মাটি। আচ্ছা, আচ্ছা, সিং, আচ্ছা, রাজশ্রীর কোথায় বাড়ি? বীরভূমে। কি মাটি পাও তোমার ওখানে, কি মাটি দেখতে পাওয়া যায়? লাল মাটি আছে, বাহ। কি কি চাষ হয় ওখানে, মঞ্জিরা বলো। পুরুলিয়া, পুরুলিয়া, রাঙামাটি, সে একটা গান আছে না, রাঙামাটির কি বলো, রাঙামাটি, পুরুলিয়া তো আমি জানি। রাঙামাটির দেশ কেন বলা হতো, লাল মাটি বলে রাঙামাটি, সেই নিয়ে একটা গান আছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এক্সাক্ট কোনটাকে বলা হয়। আহ, আচ্ছা রাজশ্রী, তুমি বীরভূমে থাকো তাই তো? পুরো রিজিয়নটা লাল মাটি? বীরভূমকে বলা, গানটা বীরভূমকে নিয়ে? ও, আর ওই পলাশ ফুল, এই রাঙামাটি, ওই ওর সঙ্গে তো নাকি আলাদা? পলাশ ফুলের হুম, তাহলে হুম, হ্যাঁ হ্যাঁ, লাল পাহাড়ির দেশে, সুনন্দার বাড়ি কোথায়, ওই ওখানে তো, বাঁকুড়া তো।
লাল মাটি? ও, তোমরা তাহলে লাল মাটির দেশে থাকো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ল্যাটারাইট মাটি পাওয়া যায় না, এটা লাল মাটি। ঠিক আছে? তো চলো, তাহলে লাল মাটিতে আমরা কি কি মানে কোন কোন জায়গায় দেখা যায়, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে, এবং এবং মেঘালয়ে কিছু আছে। দেখো এই অঞ্চলে, মেঘালয়ের সামান্য দক্ষিণে, এই দক্ষিণ রিজিয়নে মেঘালয়, উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মাটি দেখা যায়। একটু লিখে নাও, মেঘালয় বা উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই মাটি পাওয়া যায়। ঠিক আছে? আর বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। ঠিক আছে? আহ, কত পার্সেন্ট এরিয়াতে পাওয়া যায় আমরা জানলাম। এবার হচ্ছে আহ, এই মাটিতে কি চাষ হয়? চলো, কি চাষ হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি, কারণ এই অঞ্চলে কি কি চাষ হয় বলো, বলো। কফি? হ্যাঁ, কফি হয়। কফিও হয় এখানে? না না, কফি, কফি, হ্যাঁ, কফি হবে। এই অঞ্চলে কফি হয়, কর্ণাটক, তামিলনাড়ু। এবারে যদিও কফি উৎপাদন অনেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, শুধু যে মাটির উপর ডিপেন্ড করে, ক্লাইমেটটাও ফ্যাক্টর কাজ করে। তাহলে আমাদের এখানেও প্রচুর কফি হতো, তাই না? আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া। হ্যাঁ, তো লিখে নাও কি কি ফসল চাষ হয়, লেখো। হয়, অল্প হয়। ঠিক আছে, চলো লেখো। মিলেট জাতীয় শস্য লেখো, মিলেট জাতীয় শস্য, সয়াবিন, তামাক, তৈলবীজ, কফি ইত্যাদি চাষ হয়। আচ্ছা, হয়েছে। আচ্ছা, ব্ল্যাক বা রেগুল মাটি, আচ্ছা, ব্ল্যাক বা রেগুল মাটির আগে আমি ল্যাটেরাইট মাটিটা বলে দিই। ডেজার্ট মাটি এখানে আছে, ল্যাটেরাইট মাটি, এই দেখো ল্যাটেরাইট সয়েল। ওকে, এই ল্যাটেরাইট সয়েলটা এবার দেখো, ল্যাটেরাইট সয়েলটা ভারতবর্ষের কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। দেখো, এই দি নেম হ্যাজ বিন ডিরাইভ ইন ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে, ল্যাটার থেকে। ঠিক আছে? যার অর্থ কি ব্রিক, অর্থাৎ ইটের মতো শক্ত, বলে এই মাটিকে ল্যাটেরাইট মাটি বলা হয়। ওকে, এই ল্যাটেরাইট মাটি কত পার্সেন্ট অঞ্চলে অ্যাকাউন্ট অ্যাবাউট 3.7% এরিয়া? এটা তো মনে হচ্ছে ঠিক না, আরো বেশি হবে এটা। হ্যাঁ, 8% হবে, এটা ঠিক নাই, ডাটাটা ঠিক নাই। দেখো, 8% রিজিয়নে, 8%, ভারতবর্ষের 8% অঞ্চলে এই ল্যাটেরাইট মাটি দেখা যায়। ঠিক আছে? এবং এই ল্যাটেরাইট মাটিতে মানে খুবই শক্ত কেন? কারণ অ্যালুমিনিয়াম থাকে এবং অক্সাইড সমৃদ্ধ, মানে আয়রন অক্সাইড থাকে, এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ থাকার কারণে এই ল্যাটেরাইট মানে এই মাটিটা খুবই শক্ত হয়। সিলিকা থাকে এবং শক্ত হওয়ার কারণে এই মাটিকে ল্যাটেরাইট মাটি বলা হয়, এবং লাল রঙের হওয়ার কারণে একে ল্যাটেরাইট মাটি বলা হয়। ওকে, এবং এই মাটিতে জল ধারণ ক্ষমতা খুবই খুবই কম হয়, এবং অন্যান্য ফসল উৎপাদনের পক্ষে এই মাটিটা প্রতিবন্ধক, মানে খুব একটা ভালো ফসল উৎপাদন হয় না ল্যাটেরাইট মাটিতে। ঠিক আছে? কারণ শক্ত মাটি না। ওকে, এবং এই লোহা সমৃদ্ধ মাটি, অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি, ফলে কি হয়, এই সমস্ত মাটিতে মানে খুব একটা বেশি, মানে খুব বেশি বৃষ্টিপাত হলে বা হচ্ছে সেখানে বিভিন্ন ভাবে চাষ করা যেতে পারে। তবে অনুর্বর প্রকৃতির মাটি এই মাটিটা। ওকে, এবং এই মাটিটা কোথায় কোথায় দেখা যায়? ল্যাটের মাটি ফাউন্ড কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মধ্যপ্রদেশ এবং হিলি রিজিয়ন, আসাম এবং ওড়িশা। অর্থাৎ এই কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মধ্যপ্রদেশের, এবারে তুমি বলবে স্যার এগুলো তো লাল মাটিও তো ওখানে দেখা যায়। অ্যাকচুয়ালি সব জায়গায় দেখা যায়, কম বেশি পাওয়া যায়, রিজিয়ন বেসিসে এই মাটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। স্পেশালি কেরালা বা, এই যে ম্যাপটা দেখলে বুঝতে পারবো, দেখো ম্যাপে শেডিং করে দেওয়া আছে খুব ভালোভাবে। ল্যাটেরাইট সয়েল, দেখো ল্যাটেরাইট সয়েল, এ বাবা,
তো দেখা যাচ্ছে না, ল্যাটেরাইট সয়েল আমি তো বুঝতেই পারছি না। আহ, লাল মাটিতে বলছি। হ্যাঁ, ল্যাটেরাইট মাটির আনসার দিয়েছো। হুম, লাল মাটি কর্ণাটকেও পাওয়া যায়, ল্যাটেরাইট, হ্যাঁ কর্ণাটকেও পাওয়া যায় আবার। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, চলো। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এই আমার এখানে ল্যাপটপটা তো সেই মানে হলুদ হয়ে আছে, তো সেই কারণে আমি বুঝতে পারছি না এই ল্যাটেরাইট মাটির একদম শেডিং মানে দেওয়া আছে। আমার মনে হয় আমি যতটুকু এই অঞ্চলটা হচ্ছে ল্যাটেরাইট সমৃদ্ধ অঞ্চল। তোমরা দেখো তো, জুম করে দেখো তো আলাদা কিনা। এই ব্ল্যাক সয়েল এবং ল্যাটেরাইট সয়েল থেকে সেম কালার মনে হচ্ছে, দেখো। এ দেখো, এই অঞ্চলটা হচ্ছে ল্যাটেরাইট সমৃদ্ধ মাটি। ওকে, এই হ্যাঁ, দেখা আছে না? হ্যাঁ, জুম করে দেখো, বুঝতে পেরে যাবে। আমি আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না একদম, মানে আমার ল্যাপটপটা একটু হয়ে গেছে। ঠিক আছে, চলো। তো ল্যাটেরাইট মাটি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবার একটু লিখে নাও কোথায় কোথায় দেখা যায়। চলো লেখো, লেখো। আমাদের আহ কেরালা, কর্ণাটক, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। আচ্ছা, মেঘালয় মালভূমিটা অবশ্যই করবে, হ্যাঁ মেঘালয় মালভূমিতে পাওয়া যায়, মেঘালয় মালভূমি। আচ্ছা, এবার আমরা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিছু দেখা যায় ল্যাটের মাটি। ওকে, লিখে নাও, চলো। তো এই অঞ্চলে ল্যাটারাইট মাটি দেখা যায়। এই ল্যাটারাইট মাটিতে কি কি ফসল জন্মায়? এই ল্যাটারাইট মাটিতে সাধারণত বললাম খুব একটা উর্বর না হওয়ার কারণে এখানে খুব বেশি ভালো ফসল উৎপাদন হয় না, তবে কিছু কিছু চা, কফি, এই ফসলগুলো এইখানে, রবার, চা, কফি, রবার, এই তিন ধরনের ফসল এই ল্যাটারাইট মাটিতে চাষ হয়। ওকে, চলো তিনটে ফসল লিখে নাও, চা, কফি, রবার। হ্যাঁ, হ্যাঁ কর্ণাটকে তো কফি। হ্যাঁ, আচ্ছা, বাগিচা ফসল, হ্যাঁ, কফি হচ্ছে বাগিচা ফসল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ল্যাটেরাইট মাটি মৌচাকের মতো এরকম না, মাটি ওই সব ফুটফুট ফুটফুট দাগ থাকে, মানে মানে কি বলবো, গর্ত থাকে না, ওইখানে মৌচাকের মতো দেখতে হয় এবং কাঁকড় সমৃদ্ধ বড় বড় দানাযুক্ত হয়, ঠিক আছে। এবং এবং এই এই কারণে আর কি এই মাটিটা অপেক্ষাকৃত অনুর্বর, ঠিক আছে, অনুর্বর প্রকৃতির মাটি হয়ে থাকে। ওকে, এবং আমি দেখেছি মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছি, এই যে ট্রেন থেকে যাওয়ার সময় ধরো মেদিনীপুর বা অন্য মাঝে মাঝে যখন যাই দেখি রাস্তাগুলো মানে এই লাল মাটি দিয়ে মানে লাল মাটি, লাল, এই ল্যাটের মাটি কি রাস্তা তৈরি করার কাজে ইউজ করা হয়? তোমরা বলো তো, তোমাদের ওইদিকে মনে হচ্ছে হয় এরকম? হ্যাঁ, লাল মাটি, না ওই লাল মাটি দিয়ে কি রাস্তা হয়, করে কি? মোরাম, হ্যাঁ এখন ওই, এখন তো সব ঢালাই রাস্তা হয়ে গেছে। মানে এই রাস্তা, ট্রেন থেকে মাঝে মাঝে দেখা যায় দুই একটা, মানে সে একদম কি বলবো মাঠ পুরো। হুম হুম হুম, আমি ওটাই কথা বলছি আমার। ও, মোরামের রাস্তা, ঠিক। আচ্ছা, হ্যাঁ, আপনার বাড়ি ওই মেদিনীপুরে তো?
ও আগে ছিল এরকম? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব রাস্তা ঢালা হয়ে যাচ্ছে। যাই হোক এরকম ব্যাপার। চলো তাহলে ল্যাটেরাইট মাটি হলো, এবারে আমরা কৃষ্ণ মাটি পড়বো। ওকে, কৃষ্ণ মাটি। কৃষ্ণ মাটি এখানে আছে ব্ল্যাক সয়েল, ডেজার্ট সয়েল, ব্ল্যাক সয়েল। ওকে, ব্ল্যাক সয়েল। দেখো ব্ল্যাক সয়েল ইজ নোন অ্যাজ রেগুর সয়েল। ওকে, অর্থাৎ যেটাকে বলে ব্ল্যাক কটন সয়েল। ওকে, এটা পরীক্ষায় আসে যে কৃষ্ণ মাটিকে কি বলা হয়, রেগুর মাটি বলা হয়, আবার ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। ওকে, কৃষ্ণ মাটিকে কি বলা হয় তাহলে, রেগুর মাটি, অর্থাৎ রেগুর মাটি বা ব্ল্যাক কটন সয়েল বলা হয়। কটন কেন সয়েল বলা হয়, কারণ এই মাটিতে কটন উৎপাদন হয় বলে একে কটন সয়েল বলা হয়। আচ্ছা, ইট কভারস অ্যাবাউট 15%, এটা ভুল আছে, 15% না, কত পার্সেন্ট বলো? 17%, প্রায় 17% রিজিয়নে এই রেগুর মাটি দেখা যায় ভারতবর্ষে। ঠিক আছে, এবং এই মাটিটা তারপর দেখো ইট কভার মোস্ট অফ দি ডেকান প্লেটু। দেখো এই মাটিটা কোথায় কোথায় পাওয়া যায়, মানে ডেকান প্লেটু মানে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। আচ্ছা, এই দাক্ষিণাত্য মালভূমি এই অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেরি রিজিয়ানটা, এই পুরোটাই হচ্ছে কি, এই পুরো রিজিয়ানটা হচ্ছে কি ব্ল্যাক কটন সয়েল, অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি। এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এই দাক্ষিণাত্য মালভূমিতে মানে মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, কর্ণাটকের উত্তর অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অংশ, গুজরাটের কিছু অংশ, গুজরাটের মানে কচ্ছ দ্বীপ বা হচ্ছে এই অঞ্চলগুলো, মানে এই বিস্তীর্ণ অঞ্চল হচ্ছে কি আমাদের দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ রিজিয়ন। ওকে, তাহলে রিজিয়ন গুলো কি কি বুঝতে পেরে গেলাম, যে কর্ণাটকের উত্তর অংশ, মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল, গুজরাট এবং মধ্যপ্রদেশের দক্ষিণ 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 অংশ, এবং হচ্ছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম অংশ। এই রিজিয়নে কি হচ্ছে ডেকান ট্র্যাপ রয়েছে, এবং ডেকান ট্র্যাপে কি হচ্ছে এই ব্ল্যাক কটন সয়েল বা রেগুর মাটি দেখা যায়। ওকে, এই রেগুর মাটি কিভাবে উৎপত্তি হয়েছে এটাও একটু জানতে হবে। বলো কি বলো, বলে দাও ডালিয়া, বলো কিভাবে তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ব্ল্যাক কটন সয়েল কিভাবে তৈরি হয়েছে বলো। হুম, বলো। ইয়েস, হ্যাঁ, দেখো কিভাবে তৈরি। হ্যাঁ, ঠিক, সবই সঠিক অ্যান্সার বলেছো। তো প্রায় 6.5 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে আর কি, এখানে একটা সময় বিদার অগ্নুৎপাত হয়। বিদার অগ্নুৎপাত মানে মানে নিঃশব্দে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা অসংখ্য ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে এই বিস্তীর্ণ অঞ্চল ঢেকে দেয়। এবং এই যে ম্যাগমাটা বাইরে বেরিয়েছে এবং ম্যাগমা থেকে যে মাটি সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যাসল্ট মাটি, মানে ব্যাসল্ট শিলা। ঠিক আছে, ব্যাসল্ট শিলা তৈরি হয়ে গেছে এই অঞ্চলে, এবং বহু বছর ধরে এই ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে 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 এবং ব্যাসল্ট শিলার রং আমরা জানি কালো, কারণ আমরা রেল স্টেশনে যে মানে পাথরগুলো দেখি ওটা হচ্ছে ব্যাসল্ট শিলা। এবং এই ব্যাসল্ট শিলা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ক্ষয় পেয়ে হয় মাটি তৈরি হয়েছে, এবং যে ব্যাসল্ট শিলা থেকে যে মাটি তৈরি হয়েছে এই মাটিটা হলো কি ব্ল্যাক মাটি, মানে কালো মাটি। এবং কালো মাটিটা খুবই উর্বর প্রকৃতির। ঠিক আছে, কেন, সেসকিউই অক্সাইড বলে একটা অক্সাইড থাকে, যে কারণে এই মাটিটা খুবই উর্বর প্রকৃতি। এবং উর্বর প্রকৃতি হওয়ার কারণে এই মাটিতে প্রচুর মানে ফসল উৎপাদন হয়, এবং যার মধ্যে কার্পাস সব থেকে বেশি উৎপাদন হয়। এই কারণে বলা হয় একে ব্ল্যাক কটন সয়েল, এবং এইভাবে এই মাটিটা সৃষ্টি হয়েছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল। আচ্ছা, এখান থেকে আর কি লিখতে হবে, আর কি জানতে হবে, ব্ল্যাক কটন সয়েল বলা হয়, রেগুর মাটি বলা হয়, কিভাবে উৎপত্তি হয়, বিদার অগ্নুৎপাতের ফলে উৎপত্তি হয়, এবং হচ্ছে কি কি ফসল জন্মায়, ওই কার্পাস জন্মায়, ইত্যাদি ইত্যাদি জন্মায়। ওকে, তো এখান থেকে ইনফরমেশন লিখে নাও তাহলে।
আমি বলি নাকি পিডিএফ দেখে লিখে নেবে, সব থেকে ভালো হবে। পিডিএফ দেখে, আচ্ছা চলো লেখো কালো মাটি। কোথায় লেখা যায় দেখো, লেখো ভারতের 70% অঞ্চলে এই মাটি দেখা যায়। এই মাটি দেখা যায়। কোথায় পাওয়া যায় লেখো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক। আচ্ছা, তামিলনাড়ু। চলো লেখো নেক্সট, কিভাবে উৎপত্তি হয়েছে লেখো। উত্তর পশ্চিম ভারতে বিদার অগ্নুৎপাতের ফলে, উত্তর পশ্চিম ভারতে বিদার অগ্নুৎপাতের ফলে ফলে ব্যাসাল্ট লাভা থেকে, ব্যাসাল্ট লাভা থেকে এই মাটি, কৃষ্ণ মাটি সৃষ্টি হয়েছে। ব্যাসাল্ট লাভা থেকে কৃষ্ণ মাটি সৃষ্টি হয়েছে। নেক্সট দেখো, এই মাটির অপর নাম রেগুর মাটি বা ব্ল্যাক কটন সয়েল। এই মাটির অপর নাম রেগুর মাটি বা ব্ল্যাক কটন কটন সয়েল। হ্যাঁ লেখো, এই মাটিতে সেসকুই অক্সাইড, সেসকুই দন্তের সহায়িকার হস্যই হস্য, সেসকুই অক্সাইড এবং টাইটানিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড থাকার কারণে, দন্তের সহায়িকার হস্যই কয় দন্তের হস্য, সেসকুই অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড থাকার কারণে উর্বর প্রকৃতি। নেক্সট, এই মাটি কৃষিকাজে আদর্শ, এই মাটি কৃষিকাজের আদর্শ। তুলা লেখো, নেক্সট লেখো, তুলা চাষ সবচেয়ে ভালো হয় বলে এই মাটিকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। ব্ল্যাক কটন সয়েল বলা হয়। চলো নেক্সট মাটি আমরা পড়বো মরু মাটি। মরু মাটি কোথায় পাওয়া যায়, মরু মাটিটা দেবশ্রী বলো, মরু মাটি কোথায় দেখতে পাওয়া যায়। একদম, একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে। দেখো কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, একদম এই মরু অঞ্চল দেখো সাদা কালার দেওয়া আছে, এটা হচ্ছে এরিড সয়েল, যেটা বলে মরু মাটি, মানে রাজস্থান মেইনলি। এছাড়াও কোথায় কোথায় পাওয়া যায়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এই অঞ্চলে কি হয়,
এই মরুমাটি দেখা যায়। ভারতবর্ষের প্রায় 4% অঞ্চলে মরুমাটি দেখা যায়। ওকে, লিখে নাও এই দুটো ইনফরমেশন। তো মরুমাটি মানে বুঝতে পারছো এই অঞ্চলটা অপেক্ষাকৃত অনুর্বর প্রকৃতি, কারণ এখানে খুব একটা বেশি মানে মাটি উর্বর না হওয়ার কারণে এই মাটিতে খুব একটা ভালো ফসল তৈরি হয়। এই মাটিকে সিরোজেম মাটিও বলা হয়, লিখে নাও, এই মাটিকে সিরোজেম মাটি বলা হয়, মানে বালি সমৃদ্ধ মাটি, সিরোজেম মাটি। এই মাটিকে সিরোজেম মাটি বলা হয়, মানে বালি সমৃদ্ধ মাটি। ক্যারেক্টারিস্টিক্স যদি বলা হয় এমনি সিম্পল, মানে আমরা বুঝতে পারবো যে এর মাটির জল ধারণ ক্ষমতা কম, এর উর্বরতা কম, এই মাটি অপেক্ষাকৃত লবণাক্ত মাটি, কারণ কি যেহেতু মরু অঞ্চল ক্ষারকীয় মাটি, সেই কারণে এই মাটি অপেক্ষাকৃত লবণাক্ত প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এরকম দুই একটা ইনফরমেশন লিখে নাও। এই মাটিতে কি চাষ হয়? এই মাটিতে কি চাষ হয়? মিলেট জাতীয় শস্য, যেগুলো গরমকালে তরমুজ, মিলেট জাতীয় শস্য এখানে চাষ হয়, লিখো মিলেট, জব, এই মাটিতে চাষ হয়। হয়েছে? নেক্সট পার্বত্য, এরপরে লেখো পার্বত্য অঞ্চলের মাটি, ফরেস্ট মাউন্টেন। এই ফরেস্ট মাউন্টেন কোথায় দেখা যায়? এই দেখো আমাদের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড, তারপরে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই মাটি দেখা যায়। চলো লিখে নাও কোথায় কোথায় দেখা যায়। লেখো হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারত, পশ্চিমঘাট পর্বতে এই মাটি দেখা যায়। কত পার্সেন্ট অঞ্চলে দেখা যায়? পার্বত্য মাটি, পার্বত্য মাটি। হ্যাঁ, হেডিং করো, লেখো পার্বত্য মাটি এখানে আছে। ইন মাউন্টেন সয়েল, দেখো এই মাউন্টেন সয়েল দেখাচ্ছে টাইপ অফ সয়েল ফাউন্ড ফরেস্ট রিজিয়ন, অর্থাৎ পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চল কোথায় কোথায় জানি, আমরা তো জানি যেখানে রেইনফল সাফিসিয়েন্ট হয়, কারণ হিমালয় পার্বত্য অঞ্চল, দেখো হিমালয় পার্বত্য অঞ্চল, নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত, ইস্টার্ন ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল। ওকে, ওকে, এগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, বললে বুঝতে পেরে যাবে। এই মাটিটাকে ফরেস্ট সয়েল বলা হয়, দেখো এই মাটিটাকে, দেখো এই মাটিকে ফরেস্ট সয়েল বলা হয়, ফরেস্ট সয়েল, পার্বত্য মাটিকে ফরেস্ট সয়েল বলা হয়। হ্যাঁ, লেখো 8.2% রিজিয়নে এই মাটি রয়েছে, 8.2% রিজিয়নে এই মাটি রয়েছে। আচ্ছা, টাইপ অফ সয়েল ইন ইন্ডিয়া, পিট মাটি বা মার্সি সয়েল, অর্থাৎ আচ্ছা এটা একটা অন্য টাইপের সয়েল, ঠিক আছে, এটা বাদ দাও, এই পর্যন্ত। আচ্ছা, এখান থেকে আরো ইনফরমেশন একটু আমাদের লিখতে হবে এই মাউন্টেন সয়েল থেকে, পার্বত্য অঞ্চলের মাটি থেকে। দেখো পার্বত্য অঞ্চলের মাটিতে যে গাছ জন্মায় না, সেই গাছগুলো সাধারণত সরলবর্গীয় প্রকৃতির উদ্ভিদ, মানে পাইন, ফার, স্প্রুস, এই সমস্ত গাছের পাতা মানে নিচে পড়ে গিয়ে একটা মাটি তৈরি হয়, যে মাটিকে বলা হয় পর্জল মাটি। তাহলে লিখে নাও এই অঞ্চলে পর্জল মাটি জন্মায়, মানে পর্জল মাটি দেখা যায়। এবং পর্জল মাটি স্তর তৈরি হয়, মানে মাটির অনেকগুলো স্তর থাকে, সি স্তর, আদি স্তর, এটা আদি শিলা, সি স্তর, বি স্তর, এ স্তর, এবং হচ্ছে যার উপরে ও স্তর, মানে এখানে পাতা জমে থাকে। এই পর্জল মাটির বি স্তরে মানে একটা শক্ত কঠিন স্তর তৈরি হয়, যেটাকে বলে হার্ড প্যান, হার্ড প্যান, লিখে নাও। এই হার্ড প্যান কোথায় দেখা যায়? দেখো পর্জল মাটির বি স্তরে হার্ড প্যান দেখা যায়। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, হার্ড প্যান কোথায় দেখা যায়, লেখো পর্জল মাটির বি স্তরে,
সি স্তর, বি। হ্যাঁ বলো। হ্যাঁ, আরে না, হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে। হ্যাঁ গো রেকর্ড করছি। ঠিক আছে, কোশ্চেন হবে এটা, তুমি শোনো। এটা হয়ে গেলে, পড়ানো হয়ে গেলে আমি কোশ্চেন করব এর উপর থেকে। ঠিক আছে, ক্লাসে থাক। হুম, দেখো, তো এই একটা সয়েল প্রোফাইল এঁকেছি। এই সয়েল প্রোফাইল হচ্ছে মানে মাটির সয়েল প্রোফাইল। এই মাটির সয়েল প্রোফাইলে এরকম তিনটে স্তর থাকে, এ স্তর, বি স্তর, সি স্তর। এই বি স্তর, এইটা হচ্ছে বি স্তর। এই বি স্তরে কি হচ্ছে, শক্ত স্তর তৈরি হয়ে যায়। এই শক্ত স্তর তৈরি হয়, এবং শক্ত স্তর তৈরি বলে একে বলা হয় হার্ড প্যান। হার্ড প্যান, ওকে। এবং এই মাটি অম্লধর্মী, এর পিএইচ কত থাকে, মানে প্রায় 5-এর কম থাকে, 5-এর কম থাকে। এখানে এই মাটিটা অম্লধর্মী, লিখে নাও, অর্চল মাটি অম্লধর্মী মাটি। এই মাটিতে মানে কি কি চাষ হয়, অর্থাৎ এই পর্জল মাটিতে কি কি চাষ হয়? সাধারণত কফি, চা, আর কি হয়, মশলা, তামাক, সিনকোনা, দার্জিলিং এ সিনকোনা। হুম। আচ্ছা, হার্ড প্যানটা আরেকবার বলছি। আমি যে সয়েল প্রোফাইল রেখেছি এটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখো প্রতিটা মাটির না, প্রতিটা মাটি না, আদর্শ মাটি যে সমস্ত মাটি, যেমন পর্জল হচ্ছে আদর্শ মাটি। এই মাটির আহ, এরকম আদর্শ তিনটে স্তর দেখা যায়। মানে এটা উপরের স্তরকে ও স্তর বলা হয়, মানে ও স্তর মানে জৈব স্তর। এরপরে যেটা স্তর আছে এটা হচ্ছে এ স্তর। মানে আমি যদি মাটিকে হরাইজেন্টালি মানে কাটি আর কি, মানে ভার্টিক্যালি আমি কাটি, প্রস্থচ্ছেদ করি, তাহলে এরকম অনেকগুলো স্তর দেখতে পাই। তো এই স্তরকে বলা হচ্ছে আমি এ বি সি স্তর বলা হয়। এটা নিচে হচ্ছে আদি স্তর বা মূল আদি শিলা, ওকে। তো এই মাটির বর্জ্য মাটির বি স্তরে কি হয়, মানে ওপরে অ্যাকচুয়ালি কি হয়, বৃষ্টিপাতের ফলে ওপরের এ স্তর থেকে ইনফিল্ট্রেশন প্রক্রিয়ায় অসংখ্য ছিদ্র বা ফাটলের মধ্য দিয়ে নিচের দিকে জল প্রবেশ করে। তাহলে জল যখন প্রবেশ করে ওর সঙ্গে নুড়ি, কাঁকর, বালি এর নিচে নিয়ে চলে আসে। এবং এই যখন নিচে নিয়ে চলে আসে, তোমরা ক্লাস 12-এ তখন পড়েছিলে যে নিচে নিয়ে চলে আসে, তখন তাকে বলা হয় এলুভিয়েশন প্রক্রিয়া। সঞ্চয় হয়, সেটা হচ্ছে এলুভিয়েশন। আর একটা ইলুভিয়েশন, মানে যেটা যখন ওই উপরের স্তর থেকে যখন ওই পদার্থগুলো নিচে আসে এটা বলে এলুভিয়েশন। আর এই নিয়ে এসে বি স্তরে যখন সঞ্চয় করে, ঠিক আছে, স্টোর করে, এইটাকে বলা হয় ইলুভিয়েশন প্রক্রিয়া। এই ইলুভিয়েশন প্রক্রিয়ায় এখানে কি হয়, এই মাটির বিস্তরে নুড়ি, কাঁকর, বালি সঞ্চিত হয়ে একটা কঠিন স্তর তৈরি করে দেয়। এবং কঠিন স্তর তৈরি করে বলে এই স্তরটাকে হার্ড প্যান বলা হয়। হার্ড মানে কঠিন, আর প্যান মানে স্তর। মানে স্তর বলতে এরকম, মানে শক্ত একটা বেড যেটাকে বলা হয়, সয়েলের ভাষায় বলা হয় বেড। শক্ত বেড তৈরি হয়, এই শক্ত বেড তৈরি হয় বলে একে বলা হয় হার্ড প্যান। ক্লিয়ার হয়েছে? ফর মাই সেলফ অনলি, ফর এভরিওয়ান, এটা কি লিখলো? আমি তো লিখিনি, তোমরা কেউ লিখেছো? আচ্ছা। আচ্ছা, এরপরে চলো, এই মাটিটা কমপ্লিট হয়ে গেল, ওকে। নেক্সট আর কি মাটি বাকি আছে? পাট জল হলো, এই তো লিখে দিয়েছি, কফি, চা, মশলা, তামাক। আচ্ছা, এবারে উপকূলের মাটি, ডেজার্ট। হ্যাঁ, এলুভিয়েশন আর ইলুভিয়েশন, একার লসু এলুভিয়েশন, আর একটা ইলুভিয়েশন। না, এটা ভালো করে আঁকো। এটা হচ্ছে আদি শিলা, এটা সি স্তর, এটা বি স্তর, এটা এ স্তর, আর এটা হচ্ছে ও স্তর, জৈব স্তর। গাছপালা জন্মাচ্ছে, ঘাস আছে, বৃষ্টিপাত হচ্ছে।
বৃষ্টি হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি মাটির ওপরে বৃষ্টিপাত হওয়ার পরে কি হয়, বর্ষাকালে কি হয়, এই মাটির অসংখ্য ছিদ্র আছে, ফাটল আছে, এই অসংখ্য ছিদ্র ফাটল দিয়ে কি হয়, জল নিচে প্রবাহিত হয় এই স্তর থেকে। এটা জৈব স্তরে অতটা মোটা না, আমি যতটা মোটা লিখেছি করেছি অতটা মোটা না, এটা খুবই পাতলা স্তর হয় জৈব স্তর, যেটা হচ্ছে উদ্ভিদের পাতা। এই যা এটা জৈব স্তর, ও স্তর গাছের পাতা, নুড়ি পাথর মানে সঞ্চিত হয়ে এখানে তৈরি হয়। এবারে কি হয়, বৃষ্টিপাতের ফলে মাটির এ স্তর থেকে, ঠিক আছে, যখন অসংখ্য ছিদ্র ও ফাটল দিয়ে মাটির বি স্তরে পদার্থ নিচে নেমে যায়, এই নেমে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন। লিখে নাও, মাটির এ স্তর থেকে বি স্তরে পদার্থ সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন। এলুভিয়েশন অ্যাকচুয়ালি মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে, অপসারণ হচ্ছে। আর ইলুভিয়েশন মানে হচ্ছে সঞ্চয় হচ্ছে, অ্যাড হচ্ছে, প্লাস দিলাম এখানে। তো এলিভিয়েশনটা কোন স্তরে হয়, এই এলিভিয়েশনটা ই স্তরে হয়। এটা হচ্ছে এলিভিয়েশন স্তর, এলিভিয়েটেড স্তর বলা, এলুভিয়েশন। আর এটা ইলুভিয়েশন, নিচে বিস্তরটা ইলুভিয়েশন। অর্থাৎ ইলুভিয়েশন মানে বিস্তরে কি হয়, সঞ্চিত হয় বলে এই স্তরটাকে বলা হয় ইলুভিয়েশন স্তর, সঞ্চয় স্তর, বাংলা মানে অপর নাম সঞ্চয় স্তরও বলা হয়। ইলুভিয়েশন হলো সঞ্চয় স্তর, অর্থাৎ এ স্তর থেকে বি স্তরে নুড়ি, কাঁকড়, বালি সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলুভিয়েশন। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এ স্তর থেকে এই বি স্তরে যাওয়ার যে প্রক্রিয়া, মানে এইখান থেকে যাওয়া মানে কি, শুধু জল যাচ্ছে না তো, এই স্তরে যা পদার্থ আছে, মেটেরিয়ালস রয়েছে, এই মেটেরিয়ালস নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াকে এটাকে বলা হয় এলিভেশন। আর এলিভেশন যাওয়ার প্রক্রিয়া বলতে এখান থেকে যে পদার্থগুলো আছে এ নিয়ে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এ অপসারণ করছে, মানে এ স্তর থেকে বি স্তরে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে, এলিভেশনটা এ স্তরে হয়, এলুভিয়েশনটা এ স্তরে হয়, আর ইলুভিয়েশনটা বি স্তরে হয়। এলুভিয়েশনটা অপসারণ প্রক্রিয়া, ইলুভিয়েশনটা সঞ্চয় প্রক্রিয়া। এলুভিয়েশনের ফলে পদার্থের বিভিন্ন ধরনের খনিজ মানে অপসারণ হওয়ার কারণে এইটা অপেক্ষাকৃত মানে হালকা খনিজ সমৃদ্ধ হয়। আর বি স্তরটা বিভিন্ন ধরনের পদার্থ সঞ্চিত হওয়ার কারণে এই স্তরটা খনিজ সমৃদ্ধ হয় এবং উর্বর, মানে কি বলবো, মানে বিভিন্ন ধরনের পদার্থ থাকার কারণে একটু ভারী প্রকৃতির হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার এভরিওয়ান? হুম, হ্যাঁ, এলু এটাই এলু, এলু আর ইলু। ওকে, এলু মানে এ স্তর, ইলু মানে বি স্তর, এলুভিয়েশন মানে অপসারণ স্তর, আর ইলুভিয়েশন মানে সঞ্চয় স্তর। ব্যাস এইটুকুই জানলেই হবে। এই যা চলছে, এখনো চলছে, কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কিছু বলার আছে, আমি সামনে এগোবো। চলো, খাদা রয়েছে, ভাঙা রয়েছে, বলে দেখো ভাবর, ভয়াকার বড়। ভাবর মাটিটা কি? ভাবর মাটিটা কি? আচ্ছা আচ্ছা, উপকূলের মাটিটা আছে, উপকূলের মাটি সেরকম কিছু নেই। উপকূলের মাটি লেখানোর মতো কিছু নেই, উপকূল মাটি মানে লবণাক্ত মাটি, ব্যাস হয়ে গেল, আর কিছু সেরকম ইনফরমেশন লিখতে হবে না, যা লিখে দিয়েছি এর মধ্যেই প্রশ্ন হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা লিখছি সেটাই লেখো, ভাবর মাটি। ভাবরটা কি? ভাবর মানে হচ্ছে, দেখো হিমালয় পার্বত্য, হিমালয় আছে, হিমালয় এঁকে দিলাম, হিমালয় আছে। অ্যাকচুয়ালি আমি যদি ভারতের ম্যাপ আঁকি তাহলে বুঝতে পেরে যাবে। দেখো এটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, এই হিমালয় পার্বত্য অঞ্চলে এই নিচের অংশটা হচ্ছে
এই যে সরু করে আঁকলাম, অন্য কালি দিয়ে সেট দিই তাহলে বুঝতে পারবে। এই অঞ্চলটার কথা আমি বলছি, অর্থাৎ পাদদেশ অঞ্চল যেটা বলা হয়, হিমালয়ের পাদদেশ অঞ্চল, যেটাকে এই পাদদেশ অঞ্চলে, হিমালয়ের পাদদেশ অঞ্চলে কি হয়, মানে যেটাকে আমরা তরাই অঞ্চল নামে জানি, ঠিক আছে, যেটাকে হিমালয়ের পাদদেশ অঞ্চলকে বলা হয় তরাই অঞ্চল, আর ইয়ে অঞ্চল ডুয়ার্স অঞ্চল। তো তরাই বা ডুয়ার্স অঞ্চলে কি হয়, এই হিমালয়ের বালি, নুড়ি, কাঁকড় সঞ্চিত হয়, নদী দ্বারা বাহিত হয়ে সে সঞ্চিত হয়ে এই অঞ্চলে একটা এরকম বিস্তীর্ণ একটা বেড তৈরি হয়েছে, মানে স্তর তৈরি হয়েছে। এই বেডটা কি কি নিয়ে গঠিত? বোল্ডার, নুড়ি, কাঁকড়, এরকম পলি, বালি, নুড়ি, কাঁকড় নিয়ে সঞ্চিত এরকম ভাবে তৈরি হয়েছে এই স্তরটা। কেবলমাত্র কাদা না, এখানে এর সঙ্গে কি আছে, বোল্ডার আছে, নুড়ি আছে। সেই কারণে কি হয়, এই অঞ্চল অর্থাৎ তরাই হিমালয়ের পাদদেশে এই অঞ্চলে নুড়ি, কাঁকড়, বালি দিয়ে তৈরি অপেক্ষাকৃত কাঁকড় মিশ্রিত পলি মাটিকে বলা হয় ভাবর। চলো লেখো, লেখো হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে, হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে নুড়ি, বালি, কাঁকড় দ্বারা পূর্ণ, নুড়ি, বালি, কাঁকড় দ্বারা পূর্ণ পলিমাটিকে ভাবর বলে। ঠিক আছে, হয়েছে। আচ্ছা এবার দেখো, আরেকটা মাটি আছে, সেটা হলো ধাঙ্কার মাটি বলা হয়, ধয়াকার উমৈকয়াকার ধাঙ্কার মাটি। এই ধাঙ্কার মাটিটা কি, অ্যাকচুয়ালি গঙ্গা সমভূমি আছে না, এই গঙ্গা সমভূমি তিনটে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি, আর একটা নিম্ন গঙ্গা সমভূমি। এটা হচ্ছে উচ্চ গঙ্গা, আর এটা মিডিল, আর এটা লো। এই উচ্চ গঙ্গা সমভূমির লেখো ধাঙ্কারটা কি, লেখো এই আচ্ছা বলে দিই, এই উচ্চ গঙ্গা সমভূমির যে জলাভূমি রয়েছে না, এই জলাভূমির পলি সমৃদ্ধ মাটিকে বলা হয় ধাঙ্কার। লেখো উচ্চ গঙ্গা সমভূমির জলাভূমির পলি মাটিকে বলে ধাঙ্কার। হয়েছে। এবার আমি কিছু ইনফরমেশন বলছি, তোমরা একটু লিখে নাও। আচ্ছা তোমরা এগুলো জানো, প্রথমে তো লেখো মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, বলো মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ইয়েস, মরু গবেষণা কেন্দ্র যোধপুর। ওকে, নাম্বার 2, ভারতের কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? হুম, নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লি। নেক্সট, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ইয়েস, মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ইয়েস আর নো? ভোপাল, ভোপাল হবে, মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভোপাল, ঠিক আছে। ফরেস্ট গবেষণা কেন্দ্র দেরাদুন। আচ্ছা, চিংড়ি টিংড়ি লেখা আছে, চিংড়ি, বলো ইলিশ মাছের গবেষণা কেন্দ্র কোথায়, তাহলে তোমাকে 1 কেজি ইলিশ ফ্রি দেবো।
হ্যাঁ বাংলাদেশ বলো কি হবে তাহলে 1 কেজি ফ্রি ইলিশ ডায়মন্ড হারবার ইলিশ ফ্রি ইলিশ মাছ আমি তো জানি না আমি তো এই কারণে বললাম হ্যাঁ আমাদের তো এখানে পাওয়া যায় প্রচুর আচ্ছা চলো এবার দেখি কি কি প্রশ্ন হয় নাকি দেখি কেন্দ্র আর নেই হয়ে গেছে এই সয়েল থেকে এইগুলো ঠিক আছে না না লিখতে হবে না আমি এমনি বললাম আর কি ইলিশ গবেষণা কেন্দ্র কোথায় জিজ্ঞাসা করবো এটা মনে হচ্ছে নেই কোথাও গবেষণা কেন্দ্রে সেরকম ভাবে হয়নি কি গো ইলিশ গবেষণা কেন্দ্র মাছ গবেষণা কেন্দ্র ওখানে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো প্রশ্ন করছি গ্রুপে চলে যাও উত্তর দেবে ফাটাফাট ফার্স্ট প্রশ্ন হ্যাঁ রাজীব আসলে ওরা সেই হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা অ্যাকচুয়ালি সবাই ব্যস্ত থাকে না সবাই ক্লাস করতে পারে না প্রত্যেকে কে চাকরি করে সব বিভিন্ন সময় পৃথা চাকরি করে আরো অনেকে সব রাজীব টাজীব চাকরি করে আর কি আর ক্লাস করতে পারবে এই সময় কি করবে কিন্তু ওরা তুমিও করছো হ্যাঁ তোমার সুখের চাকরি তুমি এখন কি অফিসে আছো হ্যাঁ, ঠিক আছে চলো ফার্স্ট প্রশ্ন ওল্ড alluvial soil is known as dash alluvial soil is known as dash অপশন দিতে হবে না দিতে হবে না এখানে অপশন আছে কিন্তু মনে হচ্ছে দিতে হবে না। আমাকে দিতে হবে না গ্রুপে সবাই দিচ্ছি দেখো ওল্ড অ্যালুভিয়াল সয়েল আচ্ছা অপশন দিচ্ছি ভাঙ্গার রেগুর খাদার সবাই উত্তর দেবে ওল্ড অ্যালুভিয়াল সয়েল কি নামে পরিচিত ভাঙ্গার রেগুর খাদার সঠিক উত্তর ডালিয়া হ্যাঁ হ্যাঁ যোধপুর ভোপালও আছে হ্যাঁ ছিল এটাও এটাও আছে ভোপালটাও হবে লিখে নাও ভোপালও আছে লিখে নাও হ্যাঁ 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 আচ্ছা সঠিক উত্তর ডালিয়া প্রিয়াঙ্কা সহেলি দেবশ্রী নার্গিস মঞ্জিনা সুনন্দা চয়নিকা কৃষ্ণ দেবস দেবদিতা ফারহেনা সুতপা রাজশ্রী ওকে প্রিয়া উত্তর দাও প্রত্যেকে উত্তর দাও মানে তাহলে কি হবে এর মধ্যেই পড়াশোনা হয়ে যাবে আর পড়তে লাগবে না বাড়িতে নেক্সট হুইচ সয়েল ইজ মোস্ট available and the most widely used for agriculture in India প্রশ্নটা বলছে which soil is the most most alluvial sorry alluvial কেন বলছি
মোস্ট অ্যাভেলেবল অ্যান্ড হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজ, মানে ব্যাপক পরিমাণে ইউজ হয় ইন এগ্রিকালচার ইন ইন্ডিয়া। সঠিক উত্তর, আচ্ছা অপশন হচ্ছে ব্ল্যাক সয়েল, রেড সয়েল, অ্যালুভিয়াল, ডেসার্ট। আচ্ছা সঠিক উত্তর সহেলি, ডালিয়া, সুতপা, প্রিয়াঙ্কা, দেবদিতা, মঞ্জিনা, দেবশ্রী, নার্গিস, সুনন্দা, চয়নিকা, কৃষ্ণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হুইচ টাইপ অফ সয়েল ইজ এ হোয়াইট, সরি হুইট বেস্ট কাল্টিভেটেড, অর্থাৎ কোন মাটিতে সব থেকে ভালো গম চাষ হয়? অপশন ইয়েলো সয়েল, রেড সয়েল, ব্ল্যাক সয়েল, অ্যান্ড হচ্ছে আচ্ছা ইয়েলো সয়েল, রেড সয়েল, ব্ল্যাক সয়েল, এই কটাই বলে কি হবে? ওকে ওকে, উত্তর চলে আসে ফটাফট উত্তর আসছে। ওই হলুদ মাটি, হলুদ মাটি একটা যেটাকে এখানে একটু ইয়েলো সয়েল দেখো পিস, হ্যাঁ লোহিত মাটি যেটা। আর ইয়েলো সয়েল ওখানে, ওখানে দেখো লেখা আছে ইয়েলো সয়েল, রেগুড় সয়েল আছে, এটা রেগুড় না, ডেজার্ট সয়েল আছে, কোথাও আছে লেখা। হুম, এই তো ইয়েলো, রেড সয়েল বা ইয়েলো সয়েল। চলো নেক্সট প্রশ্ন। ঠিক আছে এভরিওয়ান, ওকে পরের প্রশ্ন, ইন হুইচ অফ দি ফলোইং ওয়ে ডিড রেড অ্যান্ড, ও আচ্ছা আচ্ছা, এ হবে অ্যালুভিয়াল, হবে অ্যালুভিয়াল। আচ্ছা তোমরা আলাদা উত্তর দিয়েছো তাই তো, ঠিক আছে অ্যালুভিয়াল হবে, যারা অ্যালুভিয়াল দিয়েছো তো। ও আচ্ছা আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা রেড সয়েল, রেড অ্যান্ড ইয়েলো সয়েল ইউজুয়ালি ফাউন্ড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া, কোথায় দেখতে পাওয়া যায়? অপশন দিচ্ছি, হ্যাঁ অপশন দেখেই বলবে, এখন উত্তর দাওনি। রাজস্থান, গুজরাট, ওড়িশা, রেড অ্যান্ড ইয়েলো সয়েল ভারতের কোথায় পাওয়া যায়? অপশন দিচ্ছে রাজস্থান, গুজরাট, অপশন বি উড়িষ্যা, ছত্তিশগড়, অপশন ডি মণিপুর, সিকিম, মানে অপশন সি মণিপুর, সিকিম, অপশন ডি জম্মু কাশ্মীর, লাদাখ। আচ্ছা সঠিক উত্তর দেবে আর কেউ? আচ্ছা সঠিক উত্তর ঠিক আছে, আহ, ডালিয়া, চয়নিকা, সহেলি, সুতপা, মঞ্জিনা, রাজশ্রী, দেবশ্রী, ওরে ভাই রাজশ্রী দেবশ্রী দু ভাই, ঠিক আছে, কৃষ্ণ, প্রিয়াঙ্কা, নার্গিস, সুনন্দা, দেবদিতা, প্রিয়া। ও আচ্ছা আচ্ছা বোন না, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। নেক্সট প্রশ্ন, খাদার অ্যান্ড ভাঙ্গার আর টাইপ অফ হুইচ সয়েল, এইচ মানে এগুলো হচ্ছে এনডিএ প্রশ্ন, এনডিএ, এনডিএ 2020, এনডিএ, সহজ প্রশ্ন। আমি যেভাবে আজকে পড়িয়ে দিলাম এর মানে এর কঠিন প্রশ্ন হবে না, এর সব পেরে যাবে। নেক্সট প্রশ্ন, আচ্ছা উত্তরটা বলে দিই। ওকে সঠিক উত্তর সহেলি, সুতপা, মঞ্জিনা, ডালিয়া, প্রিয়াঙ্কা, নার্গিস, দেবশ্রী, সুনন্দা, দেববিতা, রাজশ্রী, কৃষ্ণ, চয়নিকা। নেক্সট, হুইচ সয়েল ইজ বেস্ট সুইটেড ফর গ্রোয়িং চেস্টনাট, চেস্টনাট বৃদ্ধির জন্য কোন মাটিটা উপযুক্ত? অপশন রেড অ্যান্ড ইয়েলো সয়েল, অপশন বি অ্যালুভিয়াল সয়েল, অপশন সি ব্ল্যাক সয়েল, অপশন ডি রেড সয়েল, রেড ল্যাটেরাইট সয়েল। অপশন আবার বলছি,
red and yellow soil, option B alluvial soil, option C black soil, option D red laterite soil. ওকে, সঠিক উত্তর পেয়ে গেছি। ডালিয়া, নার্গিস, দেবদিতা, প্রিয়াঙ্কা, সহেলি, চয়নিকা, কৃষ্ণ, মঞ্জিনা, সুনন্দা, দেবশ্রী, সুতপা। রেড ল্যাটেরাইট সয়েল হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কারেওয়া ইজ এ টাইপ অফ ক্লে ফাউন্ড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? কারেওয়া এই মাটিটাকে, এটা আমি স্কিপ করে গেছি কিন্তু, কারেওয়াটা, ঠিক আছে, এটা অনেক আগে পড়ানো আছে, তোমরা জানো অবশ্যই। কারেওয়াটা কি মাটি, কোথায় পাওয়া যায়? অপশন হচ্ছে জম্মু কাশ্মীর, রাজস্থান, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ। কোশ্চেন হচ্ছে কারেওয়া মাটি কোথায় দেখা যায়। আজকে এটা আমি পড়াইনি, স্কিপ হয়ে গেছে, ঠিক আছে। কারেওয়া মাটি একটা পাওয়া যায়, কারেওয়া মাটি, এটা তোমরা ছোটবেলায় পড়েছিলে, আমি আবার বলে দিচ্ছি। দেখো, কারেওয়া মাটি হচ্ছে জম্মু কাশ্মীরে পাওয়া যায়, এটা একটা স্পেশাল মাটি, যেটা জম্মু কাশ্মীরে একমাত্র পাওয়া যায়, যেখানে জাফরান চাষ হয়। এই কারেওয়া মাটিতে জাফরান চাষ ভালো হয়, ঠিক আছে। এই মাটিটা সাধারণত ওই যে ডাল লেক রয়েছে না, ডাল উলার লেক রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে হিমবাহ, তখন হচ্ছে হিমবাহ সঞ্চিত জলধারার মানে সঞ্চয় কাজের ফলে এই মাটিটা সৃষ্টি হয়েছে, কারেওয়া মাটি। এবং এই কারেওয়া মাটিটা ভারতবর্ষে অনলি জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়, এবং এই মাটিতে জাফরান চাষ হয়। ওকে, ব্যাস, তাহলে সঠিক উত্তর জম্মু কাশ্মীর। উত্তর দিয়েছে কারা? দেবদিতা, জম্মু কাশ্মীর, আচ্ছা দেবদিতা ডালিয়া, সরি, দেবদিতা ডালিয়া, সহেলি, প্রিয়াঙ্কা, নার্গিস, সুনন্দা, মঞ্জিনা, দেবশ্রী, প্রিয়াঙ্কা, ঠিক আছে, স্যাফরন চাষ হয়। লাস্ট প্রশ্ন। নেক্সট, which is the most suitable soil for coffee production in India? Which is the most suitable soil for coffee production in India? Option: clay soil, red soil, laterite soil, alluvial soil. হয়েছে? তো চলো, হয়ে গেল আশা করি। সঠিক উত্তর পেয়ে গেছি। সঠিক উত্তর হবে ডালিয়া, নার্গিস, চয়নিকা, সুতপা, মঞ্জিনা, সুনন্দা, দেবশ্রী, সহেলি, কৃষ্ণ, প্রিয়া, রাজশ্রী, দেবদিতা। ওকে এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। ওকে, চলো আমি রেকর্ডিংটা এই পর্যন্ত রাখছি। রেকর্ডিংটা আজকে রাতে পরীক্ষা হবে 8টা থেকে।